সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন এবং দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সায়েন্স ম্যাথের পক্ষ থেকে এবং জব মেট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তো সবচেয়ে বড় সুখের বিষয় হলো যে যারা সাধারণত চাকরি পরীক্ষাগুলো দিয়ে থাকো, তারা প্রতি সপ্তাহে যে চাকরি পরীক্ষাগুলো হয়, ওই প্রশ্নের উপর যদি একটু গবেষণা বা একটু চিন্তা বা ফিকির করতে পারো, তাহলে তোমার সামনে যে চাকরি পরীক্ষাগুলো আসে সেগুলো পরীক্ষা দিতে কিন্তু খুবই ইজি হয়। কেননা যে এই প্রশ্নের আলোকে তোমার একটা ভালো একটা ধারণা হবে এবং এটি মনে করবে এক একটা মডেল টেস্টের মতো তোমাকে কাজ দেবে। তো আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এই যে গতকাল নৌবাহিনীর স্টোর কিপার পদে যে পরীক্ষাটা হয়েছে, সেই স্টোর কিপার পদে যে 10টি অঙ্ক এসেছিল, সেই 10টি অঙ্ক আজ তোমাদেরকে আমি সমাধান করে দেবো, এই 10টি প্রশ্ন। তবে একটা জিনিস কি, যে যারা তোমরা আমার এই সায়েন্স ম্যাথ বইটি পড়ো, দেখবে বইটি দেখে তো, যারা তোমরা আমার এই সায়েন্স ম্যাথ বইটি পড়ো, তারা মিলাই নিবা পৃষ্ঠা নম্বর এবং অঙ্ক নম্বর হুবহু দিয়ে দিচ্ছি। 10টির মধ্যে 10টি অঙ্ক কমন পড়ছে। আর আরেকটা কথা না বললেই নয়, অনেকে বলে যে স্যার আপনার বইটা কি শুধু শর্টকাট? এই কথা আমাকে কেন যে বলে আমি কিছু বুঝি না। দেখেন, এখানে প্রতিটি অঙ্ক প্রথমে আগে ব্রড নিয়মে করে দেওয়া আছে, তারপর শর্ট নিয়মে দেওয়া আছে। এখানে শুধু শর্ট বলে কোনো কথা নেই। শর্ট আমি শুধু শেখাই না, আমি প্রথমে বিস্তারিত শেখাই, যেন আগে মেধাটা বিকাশিত হয়, দেন তারপরে যেন একটা টেকনিক শিখে রাখা ভালো, তাই একটা টেকনিক দিয়ে থাকি। তো যাই হোক, দেরি না করে আজকের যে সাধারণত আমরা এই স্টোর কিপারের যে হলো যে এই যে ভাগ এবং পয়েন্ট আকারে দেওয়া থাকে, এই অঙ্কগুলো কিভাবে করব। তো এই অঙ্কগুলো করার সময় আমি দুইটা পদ্ধতি আপনি মনে রাখবেন। একটা হলো উত্তরগুলো কি অপশনে আছে, সাধারণ ভগ্নাংশে আছে, সাধারণ ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ নাকি দশমিক ভগ্নাংশ, কোন ভগ্নাংশ উত্তরগুলো আছে। তাহলে আমার উত্তরটা আছে দশমিক ভগ্নাংশ, তার মানে আমি দশমিক ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ তৈরি করলে আমার জন্য খুবই সহজ হবে। আর যদি আমি সাধারণ ভগ্নাংশ চলে যায়, তাহলে আবার দশমিকে আসতে কিন্তু আমার খুব ক্ষতি হবে বা সময় লাগবে বা আমার একটু হ্যাসল হবে। তো এই জন্য আমরা কিভাবে তাড়াতাড়ি করবো একটু দেখে নিই। যে এখানে দেখেন, আমি যদি এই 0.0005 এটা থেকে দশমিক তুলে দেই, তাহলে পাবো 1 আর হলো 4টা শূন্য। আর এখানে আছে হলো 0.08, এই দশমিকটা যদি তুলে দেই তাহলে পাবো 1, 3টা শূন্য। এবার আমি ভাগের কারণে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দেব, তাহলে নিচে থাকবে কত 5, সরি এটা থাকবে 5 আর নিচে থাকবে 4টা শূন্য, গুণ দিয়ে এটা উপরে চলে গেল 3টা শূন্য 8। এখন লক্ষ্য করেন, আমার যদি এই উত্তরটা অপশনগুলো সাধারণ ভগ্নাংশ থাকতো, তাহলে আমি এটাকে কি করতাম, এই 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে দিলাম, তারপরে এই 5, এই 5 এই 10-এর মধ্যে কতবার 2 বার, তার মানে আমার 8 দুগুণে কত 16। এই প্রশ্নের উত্তর হতো 16, 1/16। এই প্রশ্নের উত্তর হতো 1/16। কিন্তু আমার যেহেতু প্রশ্নটার উত্তর দশমিক ভগ্নাংশে আছে, দশমিক ভগ্নাংশে আছে, তাই আমার উত্তরটাকে দশমিক করতে হবে। এখন এই 16 1কে ভাগ করতে আমার সময় লাগবে, আবার ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি এই ক্ষেত্রে যে কাজটা করব, এই লাইন থেকে আমি শুরু করি। দেখেন, এই 5/2 গুণন 1 0 0 0 নিচে কত 8। এই ধরনের ক্ষেত্রে আমার এই একের সাথে যে শূন্যগুলো আছে, এইগুলোকে আমি কাটাকাটি করব না। দশমিক তৈরি করার জন্য যে সংখ্যাগুলো থাকে ওই সংখ্যাগুলোকে ভ্যানিশ করে দেব উপরের বাকি সংখ্যাগুলোর সাথে। দেখেন, 8 দিয়ে যদি আমি এটাকে কাটি, তাহলে 8 8 দুগুণে 16, 4 5 8 40। তার মানে এখানে আমার থাকে হলো কত, দেখেন 5 125কে গুণ করলে 625, নিচে থাকে কত 1 0 0 0 0। এই যে আমি সহজ একটা জিনিস পেয়ে গেলাম। এখন আমার দশমিক পড়া খুবই সহজ হবে। কেন সহজ হবে? যে আমার নিচে শূন্য আছে কয়টি, শূন্য আছে আমার নিচে হলো মোট 4টি। কয়টি? 4টি শূন্য আছে আমার। তাহলে এই উত্তরটা হবে এরকম, এই দশমিকের পরে 4টি ডিজিট বসবে। কিন্তু আমি আগে দেখবো যে আমার উপরে সংখ্যাতে কতটা ডিজিট আছে, 3টা ডিজিট আছে, 6 2 5। তাহলে আমার লাগবে কয়টা, 4টা। এই জন্য আরেকটা শূন্য বসিয়ে এই যে 4টা ডিজিট দিয়ে আমি সংখ্যাটা তৈরি করলাম।
এই জন্য সবসময় বলি নিচে 1 এবং 1-এর ডানে যে শূন্য থাকবে এটাকে দশমিক করার জন্য এটা কাটাকাটি করবেন না, তাহলে আপনার জন্য সুবিধা হয়। তাহলে এবার লক্ষ্য করছেন যে আমি যখন প্রশ্নে আসে বা আমি যখন শিখবো তখন আমি প্রশ্নগুলো সাধারণত একটা দিকে শিখবো না, আমি ডানে বামে আশেপাশে শিখবো। কেন আশেপাশে শিখবো? যে আমার উত্তরটা হবে এই, কিন্তু আমার এটাও কখনো কখনো আসতে পারে, কিন্তু আমি যদি এইভাবে কাটাকাটি করি তাহলে আমি একটা বিপদে পড়ে যাবো, বা এই যে এখানে ভাগ করতে গিয়ে আমার সমস্যা হতে পারে বা ভুল হতে পারে। এই জন্য আমি সহজে আমি এভাবে করার চেষ্টা করব। এটা সাধারণত যারা শিখায়, বিশেষ করে যারা শিখান তারা কিন্তু এই কাটাকাটি করেই একটা ভাবে শিখাই দেন, কিন্তু মূল বিষয়টা হলো আমার দেখতে হবে আমার উত্তরটা কোন দিকে আছে, সাধারণ ভগ্নাংশ আছে না দশমিক ভগ্নাংশ আছে, যেটা আছে ঠিক আমি সেটাই করব। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নের উত্তর হলো আমাদের কত? খ নম্বর। খ 2 নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বহুতবার আসছে, বহুতবার। মজার বিষয়টা কি, আপনার জীবনে কম পক্ষে 2 থেকে 5 বার পাবেন। সরল সুদের হার কত হলে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ, 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে? দেখেন একটা জিনিস লক্ষ্য করে, আমি প্রথমে ধরলাম আসল হলো আমার পি, সুদে আসলে আমার কত হবে? 3 গুণ হবে, তাহলে 3p। তাহলে এবার বলেন তো সুদ কত হবে? সুদ হবে হলো 3p থেকে p বাদ দিলে 2p। তাহলে এবার লক্ষ্য করে দেখেন আমার পি এর কত পার্সেন্ট জানি না, ধরলাম r%, কত বছর? 8 বছর। কত টাকা সুদ হবে? 2p সুদ হবে। তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, পিটা ওই পাশে নিয়ে যাব আর এই পার্সেন্টেজের মানটা 1/100 বসাবো ইন্টু 8 ইজ ইকুয়াল টু পিটা ওই পাশে নিয়ে যাব। এই যে পি কেটে দিলাম, এই 8 কে 4 দিয়ে যদি কাটি 2 হয়, আর এখানে হয় কত? 4 পজিশন 100। তাহলে এই 8 সমান সমান এই যে এখানে আছে 2, উপরে চলে গেল 25, নিচে এই 2 চলে গেল। তাহলে 2 কেটে দিলে কত হয়? 25%। এই প্রশ্নের উত্তর 25%। এটাই ব্রড, এটাই শর্ট, এটাই ম্যাজিক, এটাই লজিক, এটাই বিস্তারিত, এটাই সব কিছু। কিন্তু যখন আমরা আরেকটু সহজে করতে যাব তখন এই সূত্রটা আপনি মনে রাখতে পারেন, SMA শাহিনস মেথডে এই জিনিসটা মনে রাখতে পারবেন। সেটা হলো হার ইজ ইকুয়াল টু গুণ, গুণ আছে কত? এই যে 3 গুণ, এই যে গুণ, তার সাথে 1 বাদ যাবে। এই যে এখানে 3 গুণ থেকে 1 বাদ গেছে না, বাদ গিয়ে 2p বসছে, সেই 2pটা। তাহলে 1 আর নিচে হলো সময় ইন্টু মামা 100, এই 100 আজীবন বসে যাবে। তাহলে 3 গুণ মাইনাস 1 সময় হলো 8 ইন্টু মামা কত? 100। এই দুইটা বিয়োগ করলে কত হয়? 2। এই 2 দিয়ে এই 8 কে কাটলে 4, এটাকে 100 কে কাটলে হয় 25। তার মানে এই প্রশ্নের উত্তর হলো 25%। কিন্তু কখনো কখনো এই হার না চেয়ে সময়ও চায়, ঠিক একই রকম কাজ করেন, সময়টাকে এখানে নেবেন, হারটাকে এখানে দিবেন, হয়ে যাবে অ্যান্সার। এই যে দেখেন 3 নম্বর প্রশ্নে কি বলছে, a প্লাস বি সমান 7 আর a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 25। তাহলে এই জায়গা থেকে আমাদের যে প্রশ্নগুলো হয় সাধারণত, দেখেন এখানে a b এর মান চাইছে, 2ab সমান কত, 3ab সমান কত, 4ab সমান কত, 5ab সমান কত, আবার 8ab, 10ab, 12ab, 20ab। এখন যত এবি চাক না কেন, একটা সিস্টেমে একটা জিনিস পাওয়া গেলে বাকি সবগুলো পাওয়া যায়। তার মানে আমার মূলটা এরকম যে কোনো অঙ্ক থাকলে আপনি প্রথমে এই এবির মানটা বের করবেন, সবসময় এবির মানটা বের করলে আপনার অঙ্কটা হয়ে যাবে। এবার লক্ষ্য করে দেখেন, আপনি যখন এই জায়গা থেকে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র জানে না পৃথিবীতে এমন কোনো লোক আছে কিনা আমার জানা নেই। এখানে যদি আমরা মান বসাই, a আর b এর মান আছে কত? 25 প্লাস 2ab ইকুয়াল টু এটার মান কত দেওয়া আছে? 7, এই যে 7 স্কয়ার। তাহলে 2ab, দেখো 2ab সমান 7 7 49, এই 25 এই পাশে চলে গেলে বিয়োগ 25 হয়ে গেল, ইজ ইকুয়াল টু 24। তার মানে ab সমান 24/2 মানে কত? 12। এখন এই যে এর মানটা কত পাওয়া গেল, লক্ষ্য করে দেখেন 12। এর মানটা কত হবে? তাহলে 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, 8 12 96। এভাবে আস্তে আস্তে যতগুলো আসে না কেন সব গুণ করে বসাই দিলে হয়ে যাবে। এটা মানে একটা প্যাটার্ন গেল, মানে আমার এবির মানটা পাওয়া গেল। এখন এই ক্ষেত্রে যদি আমাকে বলা হয়
যে a প্লাস বি এর মান 7, a স্কয়ার প্লাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু 25, তাহলে এই মানগুলো কত? ধরেন a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a কিউ মাইনাস বি কিউ, a কিউ প্লাস বি কিউ, a টু দি পাওয়ার 3 প্লাস b টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 3 মাইনাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 6 প্লাস b টু দি পাওয়ার 7, এই যে ইত্যাদি ইত্যাদি যত রকমের কলা কৌশল আছে না কেন, এই মানটা শুধু এই মানটা দিয়ে তখন আপনি কোন পথে আগাবেন? দেখেন একই ধরনের অঙ্ক আমরা বিভিন্নভাবে যখন শিখাই তখন আপনার মাথা খুলে যায়, হ্যাঁ একটাই অঙ্ক আমি এদিক সেদিক দিয়ে করলে পরীক্ষা আসলে আর সমস্যা। দেখেন পরীক্ষায় আছে এখানে এ বির মান কত, যদি অন্য একটা পরীক্ষার সামনে এই বছরে যদি এই ধরনের কোনো মান দিয়ে করে তখন আপনি কি এ বির মান করলেই হবে? কিন্তু আপনার মাথায় তখন থাকতে হবে যে আপনার এ বির মানটা অবশ্যই বের করতে হবে। এই যে আপনি এ বির মানটা বের করলেন, এরপর এই জায়গা থেকে আপনি এখানে a প্লাস বি আছে, a মাইনাস বি এর মানটা বের করেন। a মাইনাস বি এর মানটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই ক্ষেত্রে দেখেন মানটা যদি বসান 7 স্কয়ার মাইনাস 4 ইন্টু 12, তার মানে 49 মাইনাস 48 ইজ ইকুয়াল টু 1। এই যে দেখেন a মাইনাস বি এর মান 1 পাওয়া গেল। এখন এই জায়গা থেকে আমরা যে কাজটা করব সেটা হলো a প্লাস বি সমান 7 পেয়েছি, এ বি সমান 12 পেয়েছি, a মাইনাস বি সমান 1 পেয়েছি। এই জায়গা থেকে আমরা a এর মান আর b এর মান বের করব। 2a সমান 8, a ইজ ইকুয়াল টু 4, a এর মান বসাই দিলাম, b ইজ ইকুয়াল টু দুইটার বিয়োগফল 6, 2 দিয়ে ভাগ করলে 3। তার মানে দেখো a এর মান 4, b এর মান 3। এখন যত রকমের পাওয়ার থাক যাই থাক উল্টা পাল্টা যাই থাক না কেন তুমি বসা দাও, a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত, আমি সূত্র না ফেলে সরাসরি 4 স্কয়ার মাইনাস 3 স্কয়ার বসিয়ে দিলাম। আবার ধরো a কিউব মাইনাস b 6, তার মানে a কিউব এর মান কত 3, b কিউব এর মান কত 3 টু দি পাওয়ার 6, আবার a কিউব প্লাস b কিউব, তাহলে a এর মান 4, b এর মান 3, বসা যোগ বিয়োগ ক্যালকুলেশন করলে তোর মান চলে আসবে। মূল বিষয়টা হলো এটা যে আমরা একটা জিনিস শিখলাম যে এই জায়গা থেকে বাকি অঙ্কগুলো এইভাবে করতে হয়, নিয়ম একটাই কিন্তু সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। ক্লিয়ার বিষয়টা? ঠিক এই বইটায় প্রতিটি অঙ্ক এভাবে ব্রড এবং শর্ট দুটি পদ্ধতিতে করা আছে। যারা ভুল ছড়াচ্ছে যে এই বইটা শুধু শর্ট, না এটা ভুল কথা, এটা কিন্তু দুইটার পদ্ধতিতে আছে। প্রথমে ব্রড, প্রতিটি অঙ্ক ব্রড নিয়মে, যে কোনো অঙ্ক দেখেন প্রথমে আগে ব্রড তারপরে শর্ট, ব্রড শর্ট, যে কোনো জায়গায় দেখেন ব্রড শর্ট বের করলে পাওয়া যাবে একাধিক ব্রড একাধিক শর্ট নিয়মে করা। একটা উৎপাদক আসছে, এই উৎপাদকটা খুবই সহজ, আমার বইয়ে হুবহু 478 পৃষ্ঠা 19 নম্বর অঙ্কটা সায়েন্স ম্যাথ বইয়ের হুবহু দেখবেন। তো এই জায়গায় একটা জিনিস আমি শিখাবো, দেখেন a স্কয়ার মাইনাস প্লাস 2ab প্লাস মানে b স্কয়ার, এই অঙ্কটা একই রকম। আবার 1 মাইনাস a স্কয়ার প্লাস 2a মাইনাস b স্কয়ার, 1 মাইনাস a স্কয়ার প্লাস 2b মাইনাস b স্কয়ার। আমার প্রশ্ন হলো দেখেন একই জিনিস আসে, এই জায়গায় আছে 2ab, এখানে আছে শুধু a, এখানে আছে শুধু b। যখন 2ab দেখবেন তখন এই a আর b এদের মধ্যে সূত্র বানানোর চেষ্টা করবেন। যখন শুধু a দেখবেন তখন 1 এবং a এর মধ্যে সূত্র বানানোর চেষ্টা করবেন, a এবং 1। যখন শুধু 2b দেখবেন তখন 1 এবং b এর মধ্যে, 1 এবং b, এই যে একটু 1 এবং b এদের নিয়ে সূত্র বানানোর চেষ্টা করবেন, এই যে 1 এবং b। যখন শুধু 2b দেখবেন এটাকে দেখবেন। আবারও বলছি 2ab দেখলে a আর b এর মধ্যে সূত্র বানানোর চেষ্টা করবেন, a প্লাস b হোল স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার। আর শুধু 2a দেখলে তাহলে 1a স্কয়ার আর a এর মধ্যে সূত্র বানানোর চেষ্টা করবেন। যদি শুধু 2b দেখেন 2b তাহলে 1 2b আর b স্কয়ারের মধ্যে সূত্র বানানোর চেষ্টা করবেন। সূত্রটা হবে এইরকম, হয় a প্লাস b হোল স্কয়ার হবে অথবা a মাইনাস b হোল স্কয়ার হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করেছি, 1 কমন নিয়ে এখানে মাইনাস কমন নিয়েছি, a স্কয়ার এই মাইনাস কমন নেওয়ার কারণে প্লাসটা মাইনাস হয়ে গেছে, 2ab
এই মাইনাসটা প্লাস হয়ে গেছে বি স্কোয়ার। তাহলে দেখেন এই অংশটা এখন কি হয়ে গেছে, সূত্র হয়ে গেছে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওয়ানকে আমরা স্কোয়ার বানাতে পারি, আর এটা স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এটাকে যদি আমরা বলি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে কি দাঁড়ালো 1 মাইনাস এ প্লাস বি, আর একটা কি দাঁড়ালো 1 প্লাস এ মাইনাস বি। আশা করি এইভাবে অঙ্কগুলো করলে, বুঝে বুঝে করলে আপনি কখনোই ম্যাথে দুর্বল থাকবে না। একটা সুখবর আছে, সেটা হলো আমি জবমেট একাডেমি নামে একটা প্ল্যাটফর্ম আমরা দাঁড় করিয়েছি। এই জায়গায় আমরা কিছু স্টুডেন্টদেরকে আমি সম্পূর্ণ কোর্সটা ফ্রি পড়াবো। 11 থেকে 20 গ্রেডের যত চাকরি আছে সকল চাকরি পরীক্ষার জন্য ফ্রি পড়াবো। সমাজসেবা, তারপর শিক্ষক নিবন্ধন, প্রাইমারি, হাই স্কুল, আপনার আছে ওই স্বাস্থ্য অধিকারী বা বিদ্যুৎ, তারপর কর অঞ্চল, এইগুলোর চাকরির জন্য আমরা সকল সাবজেক্টগুলো একদম ফ্রি পড়াবো জুম অ্যাপসের মাধ্যমে। তবে আমাদের কিছু শর্ত আছে, সেই শর্তগুলো যদি আপনারা মানতে পারেন তাহলে অবশ্যই আপনাদেরকে আমরা সুযোগ দেবো। একটা হলো আমরা আমাদের জুম অ্যাপসের মধ্যে ক্লাস হলে ক্লাসে উপস্থিত থাকতে পারবেন, থাকতে হবে, এবং 100% প্রশ্ন করতে পারবেন এবং উত্তর পাবেন। দ্বিতীয়টা হলো আমরা যে টপিক্সটার উপর পড়াবো, যে ক্লাসটা নিব, সম্পূর্ণ ক্লাসটাই নেব, ওই ক্লাসের উপরে পরের দিন পরীক্ষা হবে। ওই পরীক্ষা অবশ্যই অ্যাটেন্ড করতে হবে এবং ভালো মতো পাস করতে হবে, কারণ ক্লাসের মধ্যে থেকে আমরা পরীক্ষা নেব, পাস করতে হবে। পাস না করলে জবাব দিয়ে করতে হবে। যদি সে এরকম 5টা পরীক্ষায় যদি ভালো না করে, 5টা পরীক্ষার সুযোগ দেবো, 5টা পরীক্ষা যদি সে ভালো না করে তাহলে আমরা তাকে গ্রুপ থেকে বের করে দেবো। কারণ এই ধরনের আমরা কিছু স্টুডেন্ট খুঁজছি। যদি আপনাদের মধ্যে কেউ আগ্রহ থাকে, বন্ধুবান্ধব কেউ আগ্রহ থাকে, অবশ্যই জবমেট একাডেমি বা সায়েন্স জব কেয়ার এই পেজে সরাসরি মেসেঞ্জারে লিখবেন এবং তাদেরকে আমরা অ্যাড করবো ইনশাল্লাহ। 0 হতে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল। দেখেন এই প্রশ্নটা 0 থেকে 99 পর্যন্ত, যে কথা 1 থেকে 99 পর্যন্ত একই কথা, কারণ 0-এর মান নেই, কিন্তু এখানে পদ সংখ্যা কিন্তু ভিন্ন রকম। এখন যদি বলি 0 থেকে 99 পর্যন্ত পদ সংখ্যা কয়টি, পদ সংখ্যা এখানে কিন্তু 100টি, আর এখানে কয়টি 99টি। তাহলে কি সমষ্টি ভিন্ন হবে না? গড় যদি বের করতে বলতো তাহলে ভিন্ন হতো, যেহেতু গড়ের কথা বলেনি, শুধু বলছে সমষ্টি, এই জন্য এখানে আর ভিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ 0-এর কোনো মান নেই। পদ 100টি হলে হওয়ার যে কথা, 99টি হওয়াও সে একই কথা, কারণ এখানে 0-এর মান না থাকায় এখানে কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এই অঙ্কটা যখন আমরা সাধারণত পরীক্ষা হলে করেছি, এই পদ সংখ্যাটা আগে লাগবে আমাদের, পদ সংখ্যাটা লাগবে। পদ সংখ্যা সমান সমান শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই অন্তর যোগ 1। তাহলে শেষ পদ ছিল 99 আর প্রথম পদ ছিল 0, অন্তর ছিল 1, কারণ প্রতি পদে পার্থক্য 1 যোগ 1, তাহলে 99 আর 1 কত, এই যে 100টি পদ। সমষ্টিটা হলো এই আমরা যে পদ সংখ্যা বের করলাম, এই পদ সংখ্যা ইনটু প্রথম পদ ফার্স্ট ইনটু লাস্ট, এটা লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2। তাহলে এখানে পদ সংখ্যা আমরা পেলাম হলো 100টি, ইনটু লাস্ট ছিল কত 99 আর ফার্স্ট ছিল 0, ডিভাইডেড বাই অন্তর কত 2, সরি এখানে অন্তর, এখানে সরাসরি 2, এটা গুণ কাটাকাটি করলে কত হয় 50। তাহলে 50টা 99, 50টা 99 মানে 4950। তবে একটা জিনিস, যখন আমরা এই অঙ্কগুলো সরাসরি করব তখন আমরা জানি যে 1 থেকে 100 পর্যন্ত সাধারণত আমাদের সমষ্টি হলো 50-50। এটা যদি কেউ হিসাব করে বের করে আমার সামনে পেলে তার মারবো, কারণ 1 থেকে 100 পর্যন্ত এটা হিসাব কি কিছুই না, সরাসরি মুখস্থ। এটা দুনিয়া উল্টা গেলেও এটা পরিবর্তন আর আসবে না। তাহলে এটা একটু ঠাটায় মুখস্থ রাখার সমস্যা আছে, পরীক্ষা আসলে কি করবো না, করবো না, সরাসরি জানি 50-50, 1 থেকে 100 পর্যন্ত সমষ্টি 50-50। যেহেতু এখানে 99 পর্যন্ত কইছে, তার মানে 100 নাই, তার মানে 100 বাদ,
100 বাদ দিয়ে দিলেই 4950। এইগুলো সাধারণত একটু টেকনিক খাটাতে হয়, বুদ্ধি করতে হয়, বুদ্ধি খাটাতে হয়, না খাটালে ব্রেন সার্কেল বাড়ে না। এবং অঙ্ক বা যে কোনো জিনিস সহজে আপনি পারবেন না। একটা জায়গায় সম্পূর্ণ আপনার ফ্রি হতে হবে এবং সেখান থেকে কিভাবে সহজে কাজ উদ্ধার করে চলে আসতে হবে, এই বুদ্ধিটা আপনার রাখতে হবে। আর এই বুদ্ধিগুলো বের হয় একমাত্র অঙ্কের মাধ্যমে। অঙ্ক যত করবেন তত পারে। কি পরের প্রশ্নটা 2 3 5 9 17, এর পরবর্তী সংখ্যাটি কত? খুবই ইজি, এবং আমরা একটু দেখে নেই। 2 3 5 9 17। তাহলে এই দুটার পার্থক্য হলো 1, এই দুটার পার্থক্য হলো 2, এই দুটার পার্থক্য হলো 4, এই দুটার পার্থক্য হলো 16। তার মানে 8। তার মানে প্রতিটা আগের সংখ্যা থেকে পরেরটা ডাবল হয়ে আসছে। তার মানে 1 2 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8। তাহলে এই জায়গায় 8 এর ডাবল কত হবে? 16। তারপরেরটা কত হবে? 16 দুগুণে 32। এইভাবে পরেরটা কত হবে? 64। মানে ওদের ডাবল হয়ে যাবে। আর এই দুটার যোগফল এখানে গিয়ে 33 বসবে। ঠিক একই রকম এই দুটার যোগফল এখানে গিয়ে 65 বসবে। মানে এইভাবে সাধারণত দুই মানে প্রতি ঘরের বিপরীতে বসবে ডাবল, এর বিপরীতে এটা বসবে এর ডাবল। তো এই প্রশ্নের উত্তর হবে 33। যে নম্বর অঙ্কটা ঠিক একই রকম, 773 পৃষ্ঠার 38 নম্বর অঙ্কটা হুবহু, একটিও চেঞ্জ নাই, কোনো কিছু চেঞ্জ নাই। কত সুন্দর একটা কথা বলছে, পরীক্ষা আসলেই ভাল লাগে। যে বলছে একটি সরল রেখার উপর, এই অঙ্কটা দেখেন, এই অঙ্কটাই বলছে একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়। এই যে একটি সরল রেখা, এইখান থেকে একটা লম্ব অঙ্কন করব, এই যে একটা লম্ব অঙ্কন করলাম। এখন একটি সরল রেখার উপর একটি লম্ব অঙ্কন করা হয় তখন যখন এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, তখন এই লম্বটা হবে। অর্থাৎ এই লম্ব রেখাকে, এটাকে বলা হয় লম্ব রেখা, লম্ব রেখা বা ক্ষুদ্রতম দূরত্ব, সবচেয়ে ছোট দূরত্ব, ক্ষুদ্রতম দূরত্ব বলা হয়। যদি প্রশ্ন এই কথাটা বলতো যে একটি সরল রেখার উপর একটি ক্ষুদ্রতম দূরত্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, অনেকে চিন্তা করতে হায় হায় ক্ষুদ্রতম রেখা আঁকবো কিভাবে। ক্ষুদ্রতম রেখাটা কেন হলো বল, দেখেন একটা বিন্দু থেকে, এই যে একটা বিন্দু একটা রেখার উপরে যতগুলো রেখা অঙ্কন করা যায় না কেন, এদের মধ্যে সবচেয়ে ছোট রেখাটা হলো এই যে লম্ব রেখাটি। এই জন্য একে বলা হয় ক্ষুদ্রতম রেখা, ক্ষুদ্রতম রেখা। এই লম্ব রেখাকে ক্ষুদ্রতম রেখা বলা হয়, লম্ব রেখাকে ক্ষুদ্রতম রেখা বলা হয়। অর্থাৎ এখানে এই যে লম্ব না লিখে যদি ক্ষুদ্রতম লিখতো তাহলে একই উত্তর হতো, ক্ষুদ্রতম রেখা, লম্ব রেখা অথবা ক্ষুদ্রতম রেখা, লম্ব রেখা অথবা ক্ষুদ্রতম রেখা। এটা যদি আপনি লিখতে পারতেন তাহলে অবশ্যই অবশ্যই কোনোদিনও সমস্যা হবে না। প্রশ্নটা লেখার সময় অবশ্যই এটা লিখে রাখবেন, লম্ব রেখা অথবা ক্ষুদ্রতম রেখা, যে কোনো একটা প্রশ্ন দিয়ে আসলেই আপনি যেন অঙ্কটা করতে পারেন। আর এটা আঁকতে হলে অবশ্যই দুইটা সমকোণ লাগে, এই একটা দুইটা সমকোণ। এই প্রশ্নের উত্তর হলো দুইটি। খুবই সহজ একটা অঙ্ক। দেখেন দেখেন এই অঙ্কটা একজন কর্মচারীর বেতন 15% বৃদ্ধি করা হলো, 15% বৃদ্ধি করা হলো, এবং সে বৃদ্ধি করার পরে তার এই টাকাটা পেয়েছে, মূল টাকার সাথে এই টাকাটা পেয়েছে। মানে আগে যা ছিল তার সাথে এটা বৃদ্ধি করার পরে বাড়তি অংশ এবং আগের অংশটা দুটো মিলে পেয়েছে। তাহলে তার মূল বেতনটা কত? তার মূল বেতনটা হলো 100%। আমরা জানি মূলধন সাধারণত 100%। তাহলে তার বৃদ্ধি পেয়েছে কত? 15%। তার মানে আগে ছিল হলো 100% আর পরে বৃদ্ধি পেয়েছে 15%। তার মানে মোট হয়েছে 115%। এই 115% সে কত টাকা পেয়েছে? 17,250 টাকা পেয়েছে। 1% সে কত টাকা পাবে? 17,250-কে 115 দিয়ে ভাগ করলে যা পাওয়া যায়। আর আমার মূলধনটা ছিল 100%, তাহলে 17,250 বাই 115 ইন্টু 100%। তাহলে এটাকে যদি আমরা কাটি, এখন এই 5 দিয়ে যদি কাটি, 5 কুড়ি 100, 5 23 115, 23 দিয়ে যদি কাটি তাহলে পাবো হলো 750। তাহলে 750-কে 20 দিয়ে গুণ করলে 15,000। এই প্রশ্নের উত্তর 15,000। 15,000 ইজি। এটাও ঠিক একই রকম। আমরা আমাদের যেহেতু এটা কিসে আছে, দশমিক ভগ্নাংশে আছে,
আমরা এটা দশমিক ভগ্নাংশে করব। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত পাবো? 0.001, দশমিকের জন্য 1, পরে 3টা ডিজিট, এর জন্য 3টা শূন্য, ভাগ 0.010, এর জন্য একটা ডিজিট শূন্য, সরি দশমিক উঠে গেলে 1, আর 3টা ডিজিট, 3টা শূন্য, আর এখানে আছে হলো 0.1, এটা উঠে গেলে 1, এটার জন্য 0। এখন আমরা এটাকে ভেঙে দেব। তাহলে এখানে আছে কত? 1, নিচে আছে 1000, এটাকে ইনটু দিলে 1000 উপরে উঠে গেল, নিচে আসলো কত? 10, এই 10 উপরে উঠে গেল, নিচে কত? সরি, এটা তো যা আছে তাই থাকবে, 1/10। তাহলে এই 1000 কেটে গেল, উপরে থাকলো 1 আর নিচে থাকলো 10, 10 100। তাহলে নিচে দুইটা ডিজিট, দুইটা শূন্য, তাই দশমিকের পরে দুইটা ডিজিট হবে। তাহলে যেহেতু একটা ডিজিট 1 আছে আর একটা ডিজিট শূন্য দ্বারা পূর্ণ হবে, সবসময় মাথায় রাখবেন যে এরকম ডিজিট যদি আমার দুইটা থাকে, একটা বসানোর পরে এই দশমিকের পরে শূন্য হয়, কিন্তু ডিজিট বসানোর পরে শূন্য হয় না, এরকম এই 1 এর পরে এরকম দিলে হবে না। দিতে হবে কিভাবে? এই আগে সংখ্যাটা, উপরে সংখ্যাটা বসানোর পরে তারপর দশমিকের দিকে শূন্য দিতে হবে। যদি মনে করেন যে 1 এরকম থাকতো, তাহলে আমি কি করতাম? দুইটা শূন্য দশমিকের পরে বসে তারপরে একটা 1 দিতাম, এই 1, এইভাবে হলো বসাতে হয়। তো এই প্রশ্নের উত্তর হলো 0.1 নম্বর। এই যে সবচেয়ে আজকের আকর্ষণীয় অঙ্কটা এখন দেখাবো। বলছে এই প্রশ্ন দেখেন, বলছে যে 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। তাহলে ওই মিশ্রণে পানির পরিমাণ কত? তাহলে পানির পরিমাণও চাই, অ্যাসিডের পরিমাণও চাই, দুটোই চাইতে পারে। তাহলে আমরা জানি মোট পরিমাণ আছে হলো 60, এই যে মোট পরিমাণ 60, অনুপাতের যোগফল, এটা কি বলবে? মোট পরিমাণ বাই, এটা 6 এর অঙ্ক, অনুপাতের যোগফল, অনুপাতের যোগফল, এই যে ইনটু যারটা চাইবে তার ভাগ। এটা কিন্তু ব্রড, এটাই শর্ট, আবার মনে করে না যে এটা শর্ট না, এটাই দেখেন ক্লাস 6 এর অঙ্কে, 7 এর অঙ্কে এইভাবে করা আছে। তো এখানে মোট পরিমাণটা কত আছে? 60, অনুপাত কত আছে? 7:3, মানে 7 যোগ 3 মানে কত? 10। এখন কার ভাগটা চাইছে? হলো পানির ভাগ। তাহলে পানির কত আছে ওখানে? 3 ভাগ।